আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো। স্যার আপনি কেমন আছেন? এখনো ভালো আছি। তোমাদের আমাদের দেশে তো সেকেন্ড ওয়েভ শুরু হয়ে গেছে করোনার, তাই না? জি স্যার। সবাই সাবধানে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। ঘন্টায় ঘন্টায় হাত ধুবে সাবান দিয়ে, এটা খুব জরুরি। আর বিশ্বে সবকিছু খেয়াল রাখবে, কোথায় কি হচ্ছে না হচ্ছে। আর শিক্ষা তো নিতেই হবে। আমার স্ক্রিন স্ক্রিন ওয়ালাইকুম দেখা স্যার। যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম। স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। কি দেখা যাচ্ছে পড়ো তো একটু। রসায়ন প্রথম পত্র অধ্যায় দ্বিতীয় সৃজনফল ৭। বোর পরমাণু মডেল অনুসারে হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর ব্যাখ্যা করতে পারবে। বোর পরমাণু মডেল ও হাইড্রোজেন পরমাণু বর্ণালী। তাহলে আমরা বোর পরমাণু মডেল অনুযায়ী হাইড্রোজেন পরমাণুর বর্ণালী, তা বর্ণালী সম্বন্ধে তো এর আগে আমরা ক্লাসে আলোচনা করছি, গত ক্লাসে। প্রত্যেকটা মৌলের নিজস্ব বর্ণালী আছে। তা আমরা এই বর্ণালীগুলো কেমন হয় এটা সম্বন্ধে আমাদের ধারণা হয়েছে। তা এখানে যে অবজারভেশন গুলো ছিল সেটা এখানে লেখা আছে, একটু পড়ো তো। এক একজন এক একটা লাইন পড়ো। প্রথম লাইনে কি আছে? বিশেষ অবস্থায় হাইড্রোজেন পরমাণুর বর্ণালীতে পরিমিত সংখ্যক রেখা পাওয়া যায়। Good. আরেকজন পড়ো দ্বিতীয় লাইন। মধ্যস্থিত ব্যবধান ক্রমান্বয়ে ক্ষুদ্রতর তরঙ্গ দৈর্ঘ্যের দিকে হ্রাস পায়। ব্যবধান ব্যবধান যা আছে এই ব্যবধানটা ক্ষুদ্রতর তরঙ্গ দৈর্ঘ্যের দিকে হ্রাস পায়। যেমন আমরা বামা সিরিজের দিকে যদি তাকাই, এটা শুরু হচ্ছে এখানে, আর তারপরে ক্ষুদ্রতর হ্রাসের দিকে ব্যবধান কমে যাচ্ছে। এই বিষয়টাই এখানে বলা হয়েছে। তারপরে ৩ নম্বর লাইনে বাক্যটা কি আছে? আরেকজন বলো। সিফাত আক্তার বলো। না, শাহেদ বলো। ৩ নম্বর লাইনে কি আছে? শাহেদ বলো। কারো কোনো প্রশ্ন থাকলে মেসেজ করতে পারো। তা আমরা যেখানে শোষণ সেখানে নির্গমন ঘটে। আমরা জানি শোষণ বর্ণালী, নির্গমন বর্ণালী বলে একটা বিষয় আছে। আর হাইড্রোজেন পরমাণু ৪ নম্বরে বলছে যে হাইড্রোজেন পরমাণুতে একটা ইলেকট্রন থাকলেও এর বর্ণালীর একাধিক রেখা পাওয়া যায়। আমরা এখানে দেখতে পাচ্ছি একাধিক সিরিজ, একাধিক রেখা। এই কারণগুলো আমাদের ব্যাখ্যা করতে হবে। তা আমরা ওই প্রথমে যে আবিষ্কার করছিল বর্ণালীটা, সেটা আমরা একটু দেখি। এই যে বিভিন্ন বর্ণালীর ছবি আমরা দেখতে পাচ্ছি, যে বর্ণালী বলতে কি বোঝায়, এবং এখানে রেখাগুলো দেখতে পাচ্ছি। তা প্রথম বর্ণালী হলো ওই বামা সিরিজ। বামা সিরিজের আমরা 4টা রেখা কালারের অঞ্চলে পাই। একটা রেড এখানে দেখা যাচ্ছে, একটা ব্লু বা সায়ান, আর একটা হলো ব্লু ভায়োলেট, আর একটা হলো ভায়োলেট। এগুলি যেখানে শোষণ সেখানে নির্গমন হয়। এ বিষয়ে বিজ্ঞানী বামার 1884 খ্রিস্টাব্দে প্রথম একটা ইকুয়েশন দিয়েছিলেন। সেই ইকুয়েশনটা আমরা একটু দেখি, বামারের ইকুয়েশনটা কি ছিল। বামারের ইকুয়েশনটা এরকম ছিল, 1884 খ্রিস্টাব্দে বামার যে ইকুয়েশন, সেখানে তিনি তরঙ্গ দৈর্ঘ্য বের করার হিসাব দিয়েছিলেন, যে বর্ণালীগুলো তরঙ্গ দৈর্ঘ্য আমরা কিভাবে হিসাব করতে পারি। তা তরঙ্গ দৈর্ঘ্যের এখানে একটা n² তিনি একটা হিসাব দিয়েছিলেন। এটা অ্যাংস্ট্রমে, এবং এটা ন্যানোমিটারেও পাওয়া যায়। জি এর মান ন্যানোমিটারে বা অ্যাংস্ট্রমে দিতে পারি। তো এখানে জি এর মানটা ছিল 3645 অ্যাংস্ট্রম।
তা 3645 তো দৃশ্যমান ভায়োলেট অঞ্চলে আলো হয়। আচ্ছা, কার কার জন্য সাউন্ড আসতেছে? সাউন্ডটা একটু মিউট করে দাও তো বাবা। সাদিয়া জাহান, তুমি মিউট করে রাখো। গুড। তা এখানে এই তরঙ্গ দৈর্ঘ্যর হিসাবটা তিনি এখানে এন এর মান এখানে সর্বনিম্ন এন এর মান ছিল 2 এবং 2 ছিল, এই জন্য 4 আসছে। আর এন এর মানগুলো হবে 3, 4, 5, 6, 7, 8, 9 এই পর্যন্ত। তো এইভাবে তিনি যে তিনটা তরঙ্গ দৈর্ঘ্য দেখো, 6562 অ্যাংস্ট্রম, তারপর 4460 অ্যাংস্ট্রম, তারপর 4300। এই যে দেখো পার্থক্য কমে যাচ্ছে, 4300, 4100। মানে এখানে পার্থক্য ছিল, এখানে আসছে 200 পার্থক্য, এখানে আসছে 500 পার্থক্য, এখানে আসছে 2000-এর পার্থক্য, মানে 1800-1900 পার্থক্য। তো এই যে কথাটা এখানে প্রথমে পড়লা তোমরা, যে তরঙ্গ দৈর্ঘ্য হ্রাসের সাথে সাথে তাদের ব্যবধানও কমতে থাকে, এখানে তার প্রমাণ আমরা তার ইকুয়েশনে তিনি দিয়েছিলেন। পরবর্তীতে 1809 সালে বিজ্ঞানী এই রিডবার্গ 1890 সালে আরেকটা সমীকরণ দিলেন, এটা কম্পন সংখ্যা হিসাব করার জন্য। তাহলে তরঙ্গের সাথে যখন বিষয় যে জড়িত বিষয়গুলো আছে, তরঙ্গ দৈর্ঘ্য, কম্পন সংখ্যা, কম্পাঙ্ক, এই বিষয়গুলো তোমাদের হিসাব করতে হবে। আর এখানে একটা জিনিস, রিডবার্গের একটা ধ্রুবক তিনি হিসাব করে বের করে দিয়েছিলেন। এই ধ্রুবকটা সবাই লিখে রাখো, 1.097 10⁻⁷ পার মিটার আর 1.097 10⁵ পার সেন্টিমিটার। দুইটা হিসাব তোমরা লিখে রাখো একটু, আমরা এই হিসাবটা পরবর্তীতে আবার মিলাবো, এই জন্য এটা লিখে রাখতে হবে। তাহলে এই দুইটা সমীকরণ, একটা হলো রিডবার্গ সমীকরণ, রিডবার্গ যে একটা ধ্রুবক আসছে মান, আর একটা হলো বামার সমীকরণে বামার একটা ধ্রুবক আছে, সেটা হলো 3645। এটাও লিখে রাখো, 3645 নাকি? হ্যাঁ, 645। আর এটা হলো আমাদের রিডবার্গ ধ্রুবক পেলাম 1.097 10⁵ পার সেন্টিমিটার। এই দুটো মান আমরা দেখব। এটা কিন্তু ওনারা কোনো সূত্র টুত্র ছাড়াই বের করে দিয়েছিলেন, কোনো হিসাব নিকাশ ছিল না। হ্যাঁ, তারা কোনো তত্ত্ব দিয়ে এটা করেননি, জাস্ট এমপিরিক্যালি একটা কিছু মান পাওয়া যায় সেটার হিসাবে তারা এই সূত্রগুলো তৈরি করছিলেন। তো এমপিরিক্যালি সূত্রটা পরবর্তীতে বিজ্ঞানী ওই যে বোর তত্ত্ব, হ্যাঁ, বোরের মডেল আমরা দেখব। বোরের মডেল তোমরা পড়ছো, আমি পড়াইছি তো প্রথম এই শিক্ষণফল 1-এ ছিল এই অধ্যায়ে। তা বোরের মডেলে আমি গত ক্লাসে আলোচনা করেছি যে চারটা স্বীকার্য আমি তৈরি করছি, তোমাদের বইয়ে 3টা দেওয়া আছে। আমি 1 নম্বর স্বীকার্য নিউক্লিয়াস সম্পর্কিত স্বীকার্য বলছি, আর 2 নম্বর স্বীকার্য বলছি যে কক্ষপথ সম্পর্কিত স্বীকার্য, যেখানে কৌণিক ভরবেগ nh/2π এর সমান, আর আয়নীকরণের সময় n = অসীম হয়, আর n এর মান 1 থেকে শুরু করে যে কোনো সংখ্যা, পূর্ণ সংখ্যা হতে পারে। এটা কক্ষপথ সম্পর্কিত স্বীকার্য, এবং এই পর্যন্ত আবিষ্কৃত মৌলগুলোর মধ্যে 7টা কক্ষপথ আমরা পাইছি। হ্যাঁ, তারপরে এই নিউক্লিয়াসের নিকটতমটাকে 1 ধরা হয়, এটা গত ক্লাসে আলোচনা করছিলাম। আর স্বীকার্য 3 যেটা ছিল, এটা ইম্পর্টেন্ট স্বীকার্য। 3 নম্বরে বলছে যে শক্তি স্তরের ধারণা, যে অনুমোদিত কক্ষপথে অবস্থানকালে ইলেকট্রন নির্দিষ্ট পরিমাণ শক্তি ধারণ করে, কোনো প্রকার শক্তি শোষণ বা নিঃসরণ করে না। এটা রাদারফোর্ডের মডেল থেকে একটু আলাদা ছিল। রাদারফোর্ডের মডেল এটা ব্যাখ্যা দিতে পারছিল না যে ইলেকট্রনগুলো কেন কক্ষপথে থাকে। এখানে বোরের এইটাই হলো তার স্বীকার্য, যে তিনি বললেন যে ইলেকট্রনগুলো কোনো শক্তি ধারণ করবে কিন্তু বিকিরণ করবে না। আর স্বীকার্য 4, এটা ইম্পর্টেন্ট স্বীকার্য, আমাদের আজকের যে পড়া তার সাথে সম্পর্কযুক্ত স্বীকার্য, যে কোয়ান্টা বা ফোটনের শোষণ বা নিঃসরণ। বিকিরণের কণাকে আমরা কোয়ান্টা বলি বা ফোটন বলি। তো এই ফোটনের একটা পূর্ণ কোয়ান্টা, মানে একটা কোয়ান্টা শোষণ করবে, ভগ্নাংশ না। শোষণ করে উচ্চতর স্তরে যাবে, আবার উচ্চতর স্তর থেকে কোয়ান্টা ত্যাগ করে নিম্নতর স্তরে আসতে পারে। তো এই হলো এই স্বীকার্যটা, এবং এটাই আমাদের আজকে কাজে লাগবে, আজকের পড়ার সাথে সম্পর্কযুক্ত। তা হাইড্রোজেন পরমাণুতে একটা ইলেকট্রন থাকে, একটা নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসে জেড পরিমাণ পারমাণবিক সংখ্যা থাকতে পারে। তা আমরা যদি
এই হাইড্রোজেন পরমাণুর এই সব হিসাব নিকাশ তোমাদের ফিজিক্স বইয়ে দেয়া আছে, কেমিস্ট্রি বইতে কিছু আছে। এই হিসাবের মধ্যে আমরা যদি আকর্ষণ যে বলটা আছে, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, কুলম্বিক বল যেটা, সেটা আমরা জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার দিয়ে দেখাই। আরেকটা জিনিস মনে রাখবে, সিজিএস এককে, এটা হলো সিজিএস এককের সূত্র, এটা যখন এসআই বা এমকেএস এককে যাবে তখন এটা হয়ে যাবে প্রত্যেকটা ই স্কোয়ারের জন্য 4πε0 তোমাদের বাধ্যতামূলকভাবে ভাগ করে দিবা, যেমন এমকেএস পদ্ধতিতে যখন হিসাব করবে। আর তোমাদের জন্য পড়াশোনার ভিত্তি হচ্ছে এমকেএস পদ্ধতি বা এসআই পদ্ধতিতে কাজ করতে হবে, কারণ পুরাতন বইগুলোতে আবার সিজিএস পদ্ধতিতে অনেকে হিসাব নিকাশ করেছে, যার জন্য তোমরা যখন বইগুলো ফলো করতে যাবে অনেক বইয়ে ই স্কোয়ার শুধু পাবে, অনেক বইয়ে ই স্কোয়ার বাই 4πε0 পাবে। তোমাদের জন্য একটু সমস্যা হয়ে যায়। এটা আবার কেন? এটা হলো যে প্রত্যেকটা ই স্কোয়ারের জন্য এসআই এককে যখন যাব তখন এই স্কোয়ারকে আমরা 4πε0 দিয়ে ভাগ করে দেব। এটা আমাদের বাধ্যতামূলক একটা কাজ, এটা আমাদের করতে হবে। কেন করতে হয় এটা যারা ফিজিক্সে স্থির বিদ্যুৎ যখন পড়বে তখন তোমরা জানবে যে এটা কেন করতে হয়। হ্যাঁ, এসআই এককে গেলে আমাদেরকে এটা 4πε0 দিয়ে ভাগ করতে হয়। তাই আমরা এই এপসাইলন নট হচ্ছে বিদ্যুতের শূন্য প্রবেশ্যতা, এর একটা মান আছে, এবং এই শূন্য প্রবেশ্যতা এবং চৌম্বক প্রবেশ্যতার গুণফল হচ্ছে সি স্কয়ারের সাথে 1/c স্কয়ার, বা সি স্কয়ারের সি হলো আলোর বেগ, এই তিনটা জিনিস একসাথে গুণ করলে 1 হয়। এটা একটু মাথায় রাখবে, তাহলে তোমাদের মানগুলো বের করতে সুবিধা হবে। আর চুম্বকের প্রবেশ্যতা এটা মান দেওয়া আছে, বিভিন্ন বইয়ে দেওয়া আছে এরকম 4π আসছে মানে গোলকীয় সিস্টেম চিন্তা করা হচ্ছে, চারিদিকে অমনি ডিরেকশনাল বোঝো তো? আমরা বলি চারদিক, ইংরেজিতে বলা হয় অমনি ডিরেকশনাল, মানে আকাশ পাতাল বায়ু নির্বায়ু সবই আছে, ডান বাম সামনে পিছন সবকিছু দিক মিলে হলো অমনি ডিরেকশনাল। এই অমনি ডিরেকশনাল যখন বিষয় আসে তখনই 4π আসবে, গোলকীয় যখন বিষয় আসবে। তো আমরা গোলকীয় বিষয়গুলো মানে সার্বিকভাবে নিয়ে আমরা কাজগুলো করব। যাই হোক, তো এখানে ক্লাসিক্যাল বলবিদ্যা অনুযায়ী ইলেকট্রনে আমরা এখন যে কাজটা করব, আমরা কক্ষপথের ব্যাসার্ধ বের করব। তাই এটা যে কোনো বইয়ের মধ্যে তোমরা পাবে ব্যাসার্ধ কিভাবে হিসাব করতে হয়। আমি দুইটা পদ্ধতি ব্যবহার করছি, বাম দিকেরটা সিজিএস পদ্ধতি আর ডান দিকের গুলো হলো এসআই পদ্ধতিতে, আমি দুইটাই এখানে রাখছি। তো এখানে ব্যাসার্ধের জন্য একটা রাশিমালা আসলো, এটা যে কোনো বই স্ট্যান্ডার্ড বইয়ে তোমরা পাবে রাশিমালাটা। হ্যাঁ, তো এটা আমাদের এটা পরীক্ষায় করার জন্য তোমাদের এই হিসাবটা বারবার করতে হবে, ব্যাসার্ধ সমীকরণ কেমনে হিসাব করতে হয়। হ্যাঁ, আর আমরা যখন এই এই হিসাবটা সাধারণত মুখস্থ করে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি। এখানে যে ব্যাসার্ধের যে সমীকরণটা পাওয়া গেল, এই সমীকরণ থেকে হিসাব করে আমরা দেখতেছি যে এটা একটা ধ্রুব রাশি, এবং এটার জন্য এন স্কোয়ার বাই জেড একটা রাশি থাকে, এর সাথে জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা, এন স্কোয়ার হচ্ছে কোয়ান্টাম স্তর, বাকিগুলো সব ধ্রুব। এগুলি ধ্রুবগুলো গুণ করে আমরা পাচ্ছি হলো 53 পিকোমিটার। আমি তোমাদের বলছিলাম আগের একটা ক্লাসে যে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ 53 পিকোমিটার মুখস্থ রাখতে হবে। তো এটা কিভাবে আসলো এটা আমরা এখানে হিসাব করে বের করে দিতে পারবো, আমরা দেখলাম, এবং এটা তোমাদের কাছে নোট থাকবে। অবশ্যই তোমরা কাজটা বারবার করবে, কারণ যেটা অভ্যাসের বিষয়, বারবার না করলে অভ্যাস হবে না। তাই এখানে দেখা যাচ্ছে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ হলো এ নটকে আমরা বলছি বোর ব্যাসার্ধ, এবং এটা 53 পিকোমিটার, এবং পরবর্তী কক্ষপথগুলো ব্যাসার্ধ এ নটের স্কোয়ার এন স্কোয়ার গুণ করে হয়। যেমন দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ 4a0, তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ 9a0, চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ 16a0। যখন কোনো বিষয় ব্যাসার্ধ হোক, শক্তি হোক, বেগ হোক, যাই হোক, কোনো বিষয় যখন কোনো সংখ্যার উপর নির্ভর করে তখন আমরা সেই বিষয়টাকে বলি কোয়ান্টাম সংখ্যা। যেমন তোমরা জানো যে সাইন থিটা আর সাইন থিটার সাথে যদি আমরা পাই যোগ করে পাই প্লাস এন থিটা লিখি, এন এর মান 1 2 3 যাই দিই না পাই কেন, আমরা দেখব যে এই এন পাই প্লাস থিটা লিখি, তাহলে এন এর মান 1 2 3 যাই দিই না কেন সবসময় সাইন থিটা মান একই রকম আসে। এরকম সিমিলারলি আমরা কজের ক্ষেত্রেও পাই, এন পাই যোগ থিটা দিয়ে যদি কজ করি তাহলে সবসময় কজের মান একই রকম পাবো। তো এই যে এন যে সংখ্যাটা আসছে, এই এনটাই বলা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। তো সিমিলারলি আমাদের এখানে হাইড্রোজেন পরমাণু ব্যাসার্ধ সেরকম একটা বিষয় এসে দাঁড়াইছে।
কোয়ান্টাম সংখ্যা। আর হাইড্রোজেন পরমাণুতে এই যে বেগ আছে, যে ইলেকট্রনের বেগ, কক্ষপথে যে ইলেকট্রনের বেগ, এটাও দেখা যাচ্ছে যে প্রথম কক্ষপথের যে বেগটা থাকে সেটা প্রায় 2180 কিলোমিটার প্রতি সেকেন্ড। হ্যাঁ, প্রতি সেকেন্ডে 2180 কিলোমিটার সেই বেগ। এই বেগটাও আমাদের একটা ধ্রুব রাশি হয়ে যায় যখন আমরা যদি দ্বিতীয় কক্ষপথে যাই, তাহলে ইলেকট্রনের বেগটা কমে যায়। দ্বিতীয় কক্ষপথে এটা যেহেতু 2, তাহলে অর্ধেক হয়ে যায়। তৃতীয় কক্ষপথে 1/3 হয়ে যাবে। চতুর্থ কক্ষপথে 1/4 হয়ে যাবে। তাহলে কক্ষপথ যত বাড়ে বেগ তত কমতে থাকে ইলেকট্রনের। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কক্ষপথ বাড়ার সাথে সাথে ব্যাসার্ধ যেমন বাড়ে, স্কয়ার হিসাবে বেগ কমে হলেও জাস্ট সংখ্যা হিসাবে, মানে সংখ্যাটা যা তার উপরে নির্ভর করে। সিমিলারলি ভরবেগও তাই। প্রথম কক্ষপথে ভরবেগ যদি আমি জানি, তা বাকি কক্ষপথে ভরবেগও আমরা হিসাব করে বের করতে পারবো। তো এইভাবে যখন আমরা কোনো বিষয় শুধু সংখ্যা ভাষায় হিসাব করতে পারি, তখন সেটাকে বলা হয় কোয়ান্টাইজড। তাহলে হাইড্রোজেন পরমাণুতে ব্যাসার্ধ যেমন কোয়ান্টাইজড, হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রনের বিভিন্ন কক্ষপথে বেগও সেরকম কোয়ান্টাইজড, হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রনের ভরবেগও সেরকম কোয়ান্টাইজড। আর কৌণিক ভরবেগ তো কোয়ান্টাইজ, সেটা আমরা তো বোরের তত্ত্ব থেকে 1 নম্বর স্বীকার্য থেকে পাচ্ছি, 2 নম্বর স্বীকার্য থেকে। তাহলে আমরা সিমিলারলি আমরা যদি পরমাণুতে স্থিতিশক্তি হিসাব করতে যাই হাইড্রোজেন পরমাণুর, তো স্থিতিশক্তি হিসাব করলেও আমরা সেরকম পাবো যে স্থিতিশক্তিও এরকম যে সূত্র আছে, এই সূত্রগুলো প্রয়োগ করে আমরা হিসাব করতে পারি। তোমরা নিজেরা করতে পারো, এইসব হিসাব ফিজিক্সে আছে তোমাদের। তো এগুলি হিসাব করে আমরা দেখতে পাচ্ছি যে স্থিতিশক্তিটাও তোমার কোয়ান্টাইজড। এটাও তোমার দেখা যাচ্ছে যে 4π² mE নট mE স্কয়ার h স্কয়ার, বলে এটাও কোয়ান্টাইজড, এটাও n এর উপর নির্ভর করতেছে। তাহলে হাইড্রোজেন পরমাণুতে ব্যাসার্ধ যেমন n এর উপর নির্ভর করছে, বেগ যেমন n এর উপর নির্ভর করছে। প্রথম কক্ষপথের শক্তি জানলে আমি পরবর্তী কক্ষপথের শক্তিগুলো কিন্তু আমি পেয়ে যাচ্ছি, হ্যাঁ, স্থিতিশক্তিটা। আবার যদি গতিশক্তির দিকে যদি তাকাই, গতিশক্তিও দেখা যাচ্ছে যে এটাও কোয়ান্টাইজড। হ্যাঁ, গতিশক্তিও দেখা যাচ্ছে এরকম একটা n এর উপরে নির্ভর করছে, বাকি সব জিনিস ধ্রুব। তাহলে এরকম দেখতে পাচ্ছি যে শুধুমাত্র যে কোনো নির্দিষ্ট পরমাণুতে শুধুমাত্র গতিশক্তি, স্থিতিশক্তি, বেগ, ভরবেগ, কৌণিক ভরবেগ, ব্যাসার্ধ, ক্ষেত্রফল, হ্যাঁ, আয়তন, এইসব বিষয়গুলো সবই তোমার দেখা যাচ্ছে যে এই কোয়ান্টাম সংখ্যার উপর নির্ভর করতেছে। এখানে একটা মজার বিষয় আমরা দেখতে পাচ্ছি যে আমি যদি এই স্থিতিশক্তি আর গতিশক্তি অনুপাত করি, তাহলে 2k পাই, স্থিতিশক্তি পাচ্ছি গতিশক্তি দ্বিগুণের ঋণাত্মক। হ্যাঁ, স্থিতিশক্তিটা গতিশক্তির সাথে বেশি হয় এবং সেটা দ্বিগুণে ঋণাত্মক হয়। তো এই স্থিতিশক্তি গতিশক্তি এই সম্পর্ক আমরা পাইলাম। আমরা এখন মোট শক্তির হিসাব করতে পারি ইলেকট্রনের। মোট শক্তিটাই আমাদের মূলত কাজে লাগবে। তো মোট শক্তির হিসাব অনেক অনেক জটিল হিসাব আছে। আমি যেহেতু স্থিতিশক্তি হিসাব করছি, গতিশক্তি হিসাব করছি, আমি মোট শক্তির হিসাব সহজেই করতে পারি এইভাবে। মোট শক্তি হলো স্থিতিশক্তি যোগ গতিশক্তি। তাহলে যেহেতু গতিশক্তি স্থিতিশক্তিটা আমি বলছি -2k E-K, তাহলে এই দুটো যোগ করলে -E-K পাচ্ছি। তার মানে মোট শক্তিটা হলো গতিশক্তির ঋণাত্মক। গতিশক্তি যা হবে তার ঋণাত্মক মান হচ্ছে মোট শক্তি। তো এইখানে হলো মজার বিষয় যে আমাদের ঋণাত্মক চিহ্ন নির্দেশ করছে কি, যে পরমাণুতে ইলেকট্রনের শক্তি তার মুক্ত অবস্থার তুলনায় কম হবে। এই চিহ্নটা খুবই ইম্পর্টেন্ট বিষয় তোমাদের জন্য, কারণ এটার উপরে আমাদের অনেক কিছু নির্ভর করবে সামনে। এই জন্য এই চিহ্ন বাদ দিয়ে কখনো হিসাব চিন্তা করবে না। তাহলে পরমাণু হতে ইলেকট্রন মুক্ত করতে হলে বহিঃস্থ থেকে বাহিরিত শক্তি প্রয়োগ করতে হবে। তাহলে উক্ত সমীকরণে ইলেকট্রনের ভর, ইলেকট্রনের চার্জ, প্ল্যাঙ্কের ধ্রুবক, এগুলি সব ধ্রুব রাশি। সুতরাং n এবং z হলো পরিবর্তনশীল। সুতরাং পরমাণুতে ইলেকট্রনের কক্ষপথের মোট শক্তি কোয়ান্টায়িত। তাহলে এই যে কোয়ান্টায়িত বিষয়টা ধারণা আমাদের আসলো, আমরা দেখলাম যে অনেক কিছু বিষয়, হাইড্রোজেন পরমাণুর অনেক কিছু বিষয়, ব্যাসার্ধ, ক্ষেত্রফল, আয়তন, ঘনত্ব, তারপরে তোমার বেগ, ভরবেগ, কৌণিক ভরবেগ, তারপরে স্থিতিশক্তি, গতিশক্তি, মোট শক্তি, সবকিছুই কোয়ান্টায়িত। এবং তোমাদের পরীক্ষায় প্রশ্ন যদি আসে এরকম যে কোনো একটা রাশি দিয়ে বলে এটা কোয়ান্টায়িত ব্যাখ্যা করো, তাহলে প্রথম কক্ষপথের হিসাবটা করে নিয়ে
পরবর্তী কক্ষপথের জন্য সেই হিসাবে তুলনা করে প্রথম কক্ষপথের সাথে তুলনা করে দেখাইলেই হয়ে গেল। তা আমরা মোটামুটি এই শক্তিটা পাচ্ছি কত, এই শক্তিটার মান আমি তোমাদের বলছিলাম মুখস্থ রাখবে, 2.18 into the power minus 18 জুল। এটা খাতায় লিখে রাখো, 2.18 into the minus 18 জুল। এটা মুখস্থ রাখা সোজা, কারণ দশমিকের পরে 18 আছে, পাওয়ারের উপরে -18 আছে, এটা মনে রাখা সহজ। আর ইলেকট্রন ভোল্টে হলো 13.6 ইলেকট্রন ভোল্ট, মুখস্থ রাখলে হবে, 25 মুখস্থ রাখার দরকার নাই, 13.6 ইলেকট্রন ভোল্ট। আর জুল পার মোলে যদি হিসাব করি আমরা 13 জুল পার মোল পাবো, বা 13-12, অনেক বই 13-12 লিখছে, অনেক বই 13-13 লিখছে। হ্যাঁ, যেটাই হোক এটা মুখস্থ রাখতে হবে তোমাদের এই মানগুলো। হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথে ইলেকট্রনের মোট শক্তি কত। তাহলে শক্তি 3 রকম আছে, স্থিতিশক্তি, গতিশক্তি, মোট শক্তি, এবং তিনটাই আমরা জানতে পারছি। তাহলে মোট শক্তি যদি আমি জানি এত ইলেকট্রন ভোল্ট, তাহলে গতিশক্তি কত কি বলবো, এটা পজিটিভ চিহ্ন দিয়ে বলবো যে এত ইলেকট্রন ভোল্ট। এবং স্থিতিশক্তি বলবো এর দ্বিগুণ করে। স্থিতিশক্তি কত হবে, স্থিতিশক্তি হবে এর দ্বিগুণ, 4.36 × 10⁻⁻18 জুল। তাহলে স্থিতিশক্তি মোট শক্তির দ্বিগুণ হয় এবং সেটাও ঋণাত্মক, আর স্থিতিশক্তি গতিশক্তি মোট শক্তির সমান হয় এবং সেটা ধনাত্মক। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে স্থিতিশক্তি, মোট শক্তি, গতিশক্তি সবকিছু হিসাব এবং n² z² এর সাথে সম্পর্কযুক্ত। তো এই যে কোয়ান্টাইজড বিষয়টা আমরা পেলাম, এখন আমরা দেখব বর্ণালীর ব্যাখ্যা। বর্ণালী তো আমরা আগে দেখে আসছি যে হাইড্রোজেন পরমাণুতে যে বর্ণালীগুলো আছে সেই বিষয়গুলো আমরা দেখছি। হ্যাঁ, এখন তার ব্যাখ্যা আমাদের দেখতে হবে যে কিভাবে বর্ণালী ব্যাখ্যা করব। তা বোরের তত্ত্ব অনুসারে 4 নম্বর স্বীকার্য বলতেছে কি, মনে আছে 4 নম্বর স্বীকার্য কি বলে? 4 নম্বর স্বীকার্য বলতেছে যে কোয়ান্টা শোষণ বা নির্গমন করবে শক্তি স্তর পরিবর্তনে। তা আমরা যদি n1 তম শক্তি স্তরের শক্তি যদি E1 ধরি, En1, আর n2 তম শক্তি স্তরে এই শক্তি যদি En2 ধরি, তাহলে n1 এর জন্য আমাদের সমীকরণ এটা, আর এই n2 এর জন্য সমীকরণ এটা, এবং এদের যে শক্তির পার্থক্য হবে ডেল্টা ই। এখানে একটু সবাই ভালো করে দেখো এই সমীকরণটা, এই ডেল্টা ই ইকুয়াল টু En2 মাইনাস En1। হ্যাঁ, তাহলে এইখান থেকে আমরা যে সমীকরণটা আমরা পাবো, এটা বিয়োগ করলে আমরা পাচ্ছি E1 মানে প্রথম কক্ষপথের শক্তি z² 1/n2² মাইনাস 1/n1²। আচ্ছা, এখানে যদি আমরা n2 সংযোজিত কোয়ান্টার শক্তি, তাহলে কি হবে, যেটা আমরা কোয়ান্টা যোগ করব, এই দুটো বিয়োগ করলে হচ্ছে আমাদের E1 তো জানাই আছে। হ্যাঁ, বিয়োগ করে আমরা সরাসরি 1 করে বিয়োগ করে হিসাব করতে পারতেছি। তো এখানে যে এই যে ভিতরে যে রাশিটা আছে, আমরা তো একটু আগে দেখছিলাম যে তোমাদের ইয়ের সমীকরণটা, ওই যে রিডবার্গের সমীকরণটা, এই রিডবার্গের সমীকরণে তো আমরা দেখছিলাম যে এই ইলেকট্রনের জন্য যে রিডবার্গ সমীকরণ দিছিল, সেটা আবার দেখবো নাকি, আমরা তো দেখে আসছি একবার। তো সেই রিডবার্গের সমীকরণে ছিল নিউ বার, তাহলে এখানে এই E1 z²/hc তাহলে নিচে চলে আসলো। তো এটা একটা ধ্রুব রাশি, এটার মান কত হয় 1.09684 × 10⁻⁷ পার মিটার। একটু আগে তোমাদের বলছিলাম এটা লিখে রাখতে। তাহলে বোরের তত্ত্ব ব্যবহার করে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনের কক্ষপথ পরিবর্তনের জন্য জড়িত কোয়ান্টার শক্তি, কম্পাঙ্ক, কম্পন সংখ্যা, তরঙ্গদৈর্ঘ্য হিসাব করা যায়, এবং হিসাবকৃত মানসমূহ ইতিপূর্বে আবিষ্কৃত 1984 সালে বামার সমীকরণ ও সিরিজ ব্যাখ্যা করে, 1908 সালে প্যাশন সিরিজ ব্যাখ্যা করে, এবং রিডবার্গ ধ্রুবকের মান ব্যাখ্যা করে, অর্থাৎ বর্ণালী ব্যাখ্যা হয়ে গেল। তাহলে বোরের তত্ত্ব ব্যবহার করে আমরা বর্ণালীর ব্যাখ্যা পেয়ে গেলাম। তো এই তিনটা জিনিসের ব্যাখ্যা করা মানেই বর্ণালীর ব্যাখ্যা। তা তোমরা যে কোনো একটা জিনিসের ব্যাখ্যা দিতে পারলেই হলো। তো আমরা রিডবার্গের ধ্রুবকটা আমরা এখান থেকে হিসাব করে বের করতে পারতেছি, তাহলে আমাদের বর্ণালীর ব্যাখ্যা করতে পারলো, আমরা বলে দিচ্ছি। হ্যাঁ, এখানেই হলো মজার বিষয় যে বোর সাহেব কিন্তু বোরের সমীকরণ ব্যবহার করে আমরা এই কাজটা করলাম। তো বোরের সমীকরণে আমরা প্রথমে মোট শক্তির রাশি বের করলাম,
বের করে আমরা হিসাবটা করছি। আর মোট শক্তির রাশিটা কেন করলাম? হ্যাঁ, এখানে একটু পড়ে দেখো, কোন কোয়ান্টাম শোষণে ইলেকট্রনের মোট শক্তির পরিবর্তন ঘটে, পৃথকভাবে স্থিতিশক্তি বা গতিশক্তি আলাদা করে পরিবর্তন ঘটে না। মানে মোট শক্তি পরিবর্তন ঘটবে এবং তাতে স্থিতিশক্তি গতিশক্তি দুইটাই জড়িত থাকবে। মোট শক্তিতে কোনো যদি অন্য কোনো শক্তিও জড়িত থাকে তবে সেগুলো শক্তির গণনার জন্য কোয়ান্টাম শোষণ নির্গমন ঘটবে। অর্থাৎ কোয়ান্টাম শোষণ নির্গমনটা ঘটছে মোট শক্তির জন্য। আলাদা করে স্থিতিশক্তি বা গতিশক্তি বা অন্য কোনো শক্তি যদি জড়িত থাকে, অনেক সময় পরমাণুতে অরবিটাল শক্তি বলে একটা বিষয় থাকে ইলেকট্রনের জন্য, সেটা কিন্তু মোট শক্তির সাথেই জড়িত হবে। তাই এই যে আমরা বোরের তত্ত্ব অনুযায়ী কিন্তু অরবিটাল শক্তির ধারণা পাইনি। বোরের তত্ত্বে আমরা স্থিতিশক্তি পাইছি, গতিশক্তি পাইছি, মোট শক্তি এখানে অরবিটাল শক্তি নাই। কিন্তু তারপরেও যেহেতু হাইড্রোজেন পরমাণুর জন্য এটা প্রয়োগ করা হয়েছে, এখানে কিন্তু আমরা মোট শক্তিটা হিসাব করে আমরা বের করে ফেলতে পারতেছি এবং আমরা রিডবার্গের যে ধ্রুবকটা সেটা আমরা হিসাব করে বের করে ফেলছি। এখানেই হলো মজার বিষয় যে রিডবার্গের ধ্রুবকটা আমরা হিসাব করে করতে পারছি, এই জন্য এটা পরমাণুর বর্ণালী, হাইড্রোজেন পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারে। আরেকটা জিনিস দেখো, আমাদের যে বামা সিরিজ যেটা ছিল, বামা সিরিজের এরকম একটা ল্যামডা দিয়ে সমীকরণ ছিল, তরঙ্গ দৈর্ঘ্যের জন্য সমীকরণ ছিল। তাই তরঙ্গ দৈর্ঘ্যের এই সি বাই ই নট ই ওয়ান জেড স্কোয়ার, এটা যদি আমরা হাইড্রোজেন পরমাণুর জন্য ব্যবহার করি, হাইড্রোজেন পরমাণুতে জেড হলো 1, এই জন্য এখানে এটা লেখা হয়নি। আর ল্যামডা নট যদি আমরা এই সামনের রাশিটা যদি হিসাব করি তাহলে কত পাই? এটা পাচ্ছি 91.1 ন্যানোমিটার, হ্যাঁ, বা 911 অ্যাংস্ট্রম। এটা কিন্তু আমাদের যে ওই যে বামার সিরিজে যে N1 ছিল 2, হ্যাঁ, N1 2 হইলে N2 3 4 5 ইত্যাদি হয়। তো N1 2 বসায়া যদি আমরা হিসাব করি তাহলে এখানে N1 এর 2 এর জন্য N1 স্কয়ার হবে, N1 স্কয়ারটা 4 সামনে যাবে, তো এই 4 সামনে যে গুণ হয়ে কত হবে, 911 সাথে 4 গুণ করলে এই 36,400, এই 3644, এই দেখো এটা বামা সিরিজের সাথে মিলে গেছে। হ্যাঁ, 3644, আমাদের আগে ছিল কত, 3645 ছিল, এখানে 44 আসছে, কি সুন্দরভাবে মিলে গেল। হ্যাঁ, 1 এর কোনো 3000 এর জায়গায় 1 এর কোনো বিষয় না। তাহলে এই যে তরঙ্গ দৈর্ঘ্যটা মিলে গেল এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে 3 নম্বর থেকে 2 নম্বরে যদি যায় ইলেকট্রন, তাহলে আমরা যে তরঙ্গ দৈর্ঘ্য পাই সেটা 6560, বামা সিরিজের প্রথমটা পেয়ে যাচ্ছি। 4 নম্বর থেকে 2 নম্বরে গেলে আমরা যে যে এই সূত্রের মধ্যে যদি হিসাবটা করি তাহলে 4859, দ্বিতীয় রেখাটা পেয়ে গেলাম। এভাবে যে 5 নম্বর থেকে যদি 2 নম্বরে যায় তাহলে 4338, তৃতীয়টাও পেয়ে গেলাম। 6 নম্বর থেকে 2 নম্বরে গেলে 4144, মানে চতুর্থটাও পেয়ে যাচ্ছি। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে বামা সিরিজটাও আমরা ব্যাখ্যা করতে পারতেছি বোরের তত্ত্ব ব্যবহার করে, এবং তরঙ্গ দৈর্ঘ্য খুব সহজেই আমরা হিসাব করতে পারতেছি বোরের তত্ত্ব থেকে যে সমীকরণটা, তরঙ্গ দৈর্ঘ্যের যে সমীকরণ পাইছি সেটা ব্যবহার করে। তো এই হচ্ছে সাফল্য। এখানে তোমাদের একটা নতুন হিসাব শিখাই দিই। অনেকে ইনফিনিটি যদি ধরে তাহলে এই সমীকরণ অনুযায়ী ইনফিনিটি ধরলে N2 ইনফিনিটি ধরলে কত আসবে বলো তো? N2 যদি ইনফিনিটি ধরি, এই সমীকরণটা দেখতে পাচ্ছ তো, এই সমীকরণে N2 ইনফিনিটি হলে কত হবে ফলাফল? তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, N2 যদি ইনফিনিটি হয় তাহলে ফলাফল কত হবে? 0। এই উপরে তো ইনফিনিটি আর নিচে হলো ইনফিনিটি -4, 1 তাহলে ফলাফল হবে ভাই তাই তো। ইনফিনিটি হবে, ল্যামডা সমান ইনফিনিটি হবে, তাই না? সবাই একমত তো নাকি? আমি প্রশ্নটা করছি যে এই সমীকরণে রাদারফোর্ডের যে সমীকরণ, এই সমীকরণে যদি আমি N2 ইনফিনিটি বসাই তাহলে ফলাফল কত হয়? সবার উত্তর হচ্ছে ইনফিনিটি, কারণ ইনফিনিটির সাথে ডিভাইড বাই ইনফিনিটি মানে ইনফিনিটি, হ্যাঁ, বা 1 মানে 911 হবে, যে কোনো হয় ইনফিনিটি না হয় 911, এই তো বলবা তোমরা।
আমি এখানে একটু হিসাব করে দেখাচ্ছি, দেখো কি আসে। নতুন টেকনিক। আমি n2 কে দিয়া, আমি এই সমীকরণের যে n2 আছে, যে n2 কে দিয়ে আমি এটাকে ভাগ করে দিলাম নিচে, উপরের থেকে নিচে নামাই নিয়ে আসলাম। কোনো সমস্যা আছে? উপরে 1 রাখলাম, আর বাম না দিকেরটা স্যার 1 হয়ে গেল, 4/n² হয়ে গেল। হ্যাঁ, তাহলে এখানে যদি n স্কয়ারের জায়গায় যদি ইনফিনিটি স্কয়ার বসাই, তাহলে কি হবে? এটা হবে 0। তাহলে 1 মাইনাস 1 মাইনাস 0, 1/1 মাইনাস 0, তার মানে কি এটা 1। তাহলে 3644 হচ্ছে। তাহলে ইনফিনিটি বসাইলে সবসময় ইনফিনিটি এইভাবে বসানো যাবে না তোমাদের সমীকরণ অনুযায়ী। সেটাকে একটু কারসাজি করে বসাই দিলে দেখো ফলাফল চলে আসতেছে আমার কাছে। এইটা তোমাদের কাছে কি নতুন লাগলো নাকি পুরাতন জিনিস? একটু নতুন নতুন ভাব আছে। লাইটটা এখনো খালি লাইটে জ্বালায় রাখি। হ্যাঁ, ইনফিনিটি বসাইতে গেলে আমাদের একটু চিন্তা ভাবনা করে বসাইতে হবে। এবং আমরা মিনিমাম মানটা পেয়ে গেলাম 3644। হ্যাঁ, কি আমাদের কাজ করালা? এই আসতে রে, কে কথা কি বলে? কাজ করালা? মিউট করে ফেলো। কে কথা বলে এটা? তাহলে ইনফিনিটি বসাই দিলে আমাদের মানটা আসতেছে 3644। ইয়ার কি এর নাম, বামা সিরিজের সর্বনিম্ন মান ইনফিনিটি দিয়ে। তার বোরের তত্ত্ব স্বীকার্য ভিত্তি করে সমীকরণ ব্যবহার করে রিডবার্গ ধ্রুবক হিসাব করা যায়, বামা সিরিজে তরঙ্গ দৈর্ঘ্যসমূহ হিসাব করা যায়, ইউভি আইআর অঞ্চলের হাইড্রোজেন বর্ণালী পাওয়া যাবে তার ভবিষ্যৎবাণী করা যায়, এবং যা পরবর্তীতে আবিষ্কারও হয়েছে এবং সেসব বর্ণালী তৈরি করে বিভিন্ন কাজে ব্যবহারও করা হচ্ছে। লিমিটিং লাইন, প্রত্যেকটা এই যে আমরা প্রত্যেকটা সিরিজে একটা লিমিটিং রেখা আছে। প্রতিটি সিরিজের প্রাপ্ত রেখাগুলো বর্ণালীগুলোর ঊর্ধ্বসীমা অধঃসীমা আছে। এই সীমা প্রধান কোয়ান্টাম সংখ্যার উপর নির্ভর করে। তাহলে বর্ণালীগুলো যে প্যারামিটারগুলো আমরা চিন্তা করি, আমরা সবসময় বর্ণালীর ওমেগা চিন্তা করি, তরঙ্গ মানে কৌণিক বেগ, বর্ণালীর কম্পাঙ্ক চিন্তা করি, বর্ণালীর বিভিন্ন রাশি চিন্তা করি। আমি এই রাশিগুলো সম্পর্ক এখানে দিয়ে দিছি, এগুলি তরঙ্গের সম্পর্ক। এগুলি তোমরা যদি তারা তরঙ্গ পড়বে তারা ঠিক মতো জানিয়ে নেবে। তা প্রতিটা সিরিজের সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য হবে হলো n1 থেকে n2 ইনফিনিটি পর্যন্ত, আর সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য হবে n1 থেকে n2 সমান হলো n1 প্লাস 1 স্তরে। তাহলে n1 এর সাথে 1 যোগ করলে যে স্তর আসবে সেটা তোমার সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য। আর কম্পাঙ্ক বা তরঙ্গ সংখ্যা বা শক্তির হিসাব করতে গেলে n2 থেকে সর্বোচ্চ কম্পাঙ্ক যেটা পাওয়া যাবে, মানে যেহেতু তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কম্পাঙ্কের সম্পর্ক উল্টো রাশি, এই যে এখানে দেখা যাচ্ছে, হ্যাঁ, তরঙ্গ দৈর্ঘ্য আর কম্পাঙ্ক সবসময় উল্টো হয়। তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কম্পাঙ্ক গুণ করলে বেগ হয়। তাহলে আমরা যে এখানে সেই হিসাবে বলি যে তরঙ্গ দৈর্ঘ্যের যে হিসাব নিকাশ করব, কম্পাঙ্ক জন্য তার উল্টোটা বলবো। এই হচ্ছে তোমাদের সীমা নির্ধারণ করা। এখন তাহলে আমরা ধারণা পেলাম কি? ধারণা পেলাম যে n1 থেকে বিভিন্ন স্তর থেকে n1 এ যদি ইলেকট্রন আসে তাহলে শক্তি বেরোবে, নির্গমন বর্ণালী পাওয়া যাবে। এরকম করে আমরা বিভিন্ন স্তরগুলো, বিভিন্ন সিরিজগুলো পাচ্ছি। n1 সমান 1 হলে লাইম্যান সিরিজ, n2 সমান 2 হলে বামার সিরিজ, n2 সমান 3 হলে প্যাশন সিরিজ, n2 সমান 4 হলে n1 সমান 4 হলে ব্র্যাকেট সিরিজ, n1 সমান 5 হলে ফার্ন্ট সিরিজ, আর n1 সমান 6 হলে হামফ্রে সিরিজ। এবং এগুলির n2 এর মান তখন এই যে 1 হলে তখন 2 3 4 ইনফিনিটি পর্যন্ত। এইভাবে আমরা এক বেশি করে আমরা হিসাব করব। তাহলে এই যে বিভিন্ন সিরিজগুলো যে পাওয়া যাচ্ছে, এই বিভিন্ন সিরিজগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। মুখস্থ রাখার বুদ্ধি কি? এল বি মানে লাইম্যান, বামার, প্যাশন, ব্র্যাকেট, ফান্ড, হামফ্রে, এই ছবিটা তোমার মনে রাখলেই হবে যে 1 নম্বর স্তরে যখন যাচ্ছে তখন লাইম্যান, 2 নম্বরে বামার, 3 নম্বরে প্যাশন, 4 নম্বরে যখন যায় তখন ব্র্যাকেট, 5 নম্বরে যখন যায় তখন ফান্ড, 6 নম্বরে যখন যায় তখন হামফ্রে। এই এবং 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর যেখান থেকে যাক 6 নম্বরে যাবে, তখন হামফ্রে হবে। তো এখানে যে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের যে মানগুলো আমরা পাচ্ছি, সীমা মানগুলো, লাইম্যান সিরিজের সীমা হচ্ছে 91 ন্যানোমিটারে, আর সর্বোচ্চ সীমা হচ্ছে 122। বামা সিরিজের নিম্ন সীমা হলো 365, সর্বোচ্চ সীমা হচ্ছে 656। এর মধ্যে থাকবে বামা সিরিজ।
আর প্যাশন সিরিজে হলো 820 ন্যানোমিটার, সর্বোচ্চ সীমা হলো 1870 এর মধ্যে থাকবে। তো এইভাবে আমরা বিভিন্ন সীমাগুলো আমরা হিসাব করতে পারি এবং বের করতে পারি, এবং বের করার পদ্ধতি তোমাদের দেখানো হলো, সীমা কিভাবে হিসাব করতে হয় সেটা দেখানো হলো। প্রশ্নও আসতে পারে যে প্যাশন সিরিজের সীমা কি, তাহলে তুমি সীমা মানে ইনফিনিটি বসাবে আর হলো তুমি n+1 বসাবে। প্যাশন সিরিজের n কত, n হলো 3, তাহলে 3+1 4 থেকে শুরু হবে অসীম পর্যন্ত। এবং দেখো একটা সিরিজের ভিতরে আরেকটা সিরিজ ঢোকে নাই, একটা সিরিজের সর্বনিম্ন মান সর্বোচ্চ মান ভিতরে অন্য সিরিজের সর্বনিম্ন মান সর্বোচ্চ মান ঢোকে না, তাহলে ওভারল্যাপিং হয় না, কোনো সিরিজের সাথে কোনো সিরিজের ওভারল্যাপিং নাই। হ্যাঁ, এখানেও একটা প্রশ্ন হতে পারে যে হাইড্রোজেন বর্ণালীতে কোনো সিরিজের সাথে অন্য কোনো সিরিজের ওভারল্যাপিং বা অতিক্রমণ হয় কিনা, হয় না, কারণ ব্যাখ্যা করো, কারণ ব্যাখ্যা করবা এই সূত্র বসাই দিয়া। তো সূত্র প্রশ্নটা লিখে নাও। হ্যাঁ, এরকম করে আমরা বিভিন্ন সিরিজগুলো পাবো, এবং সেই সিরিজ শোষণ বর্ণালী নির্গমন, শোষণ হবে কখন, নির্গমন হবে কখন, এটা কিন্তু আমাদের যে সূত্র আছে না, এই সূত্র থেকেই আমরা বলে দিতে পারবো। হ্যাঁ, বিকিরণ শক্তির কোয়ান্টার শোষণ নির্গমন একই স্থানে ঘটে, এবং শোষণ হবে কখন, এই যে সূত্রের মধ্যে একটা মাইনাস চিহ্ন আছে, এখন n2 ইজ গ্রেটার দেন n1 হলে ব্র্যাকেটের অংশটা হয়ে যাচ্ছে ঋণাত্মক, কারণ যে 1/n2 মানে ছোট সংখ্যা, 1/n1 মানে বড় সংখ্যা, যেটা ঋণাত্মক হচ্ছে, ঋণাত্মক হলে ঋণাত্মকের সাথে ঋণাত্মক গুণ হয়ে ধনাত্মক হয়ে যাচ্ছে, মানে শোষণ, শোষণ নির্দেশ করতেছে। হ্যাঁ, ধনাত্মক হওয়া মানে কোয়ান্টা যোগ হচ্ছে, কোয়ান্টা যোগ হচ্ছে মানে শোষণ বর্ণালী। সিমিলারলি এখানে যদি n1 যদি ছোট হয়, n2 যদি বড় হয়, তাহলে ব্র্যাকেটের অংশটা ধনাত্মক হচ্ছে, আর ধনাত্মক হলে আমাদের এখানে টোটাল ফলাফলটা এই ঋণাত্মক আসতেছে, আর ঋণাত্মক আসলে তখন আমরা বলছি এটা নির্গমন। তাহলে এই যে চিহ্ন, বোর্ডের তত্ত্বে যে চিহ্ন আছে, যে মাইনাস চিহ্ন, এই মাইনাস চিহ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, ওইটা দিয়েই আমরা শোষণ নির্গমন নির্ধারণ করতে পারি। যদি ওই ফলাফল পজিটিভ হয় তাহলে কোয়ান্টা দিতে হচ্ছে, আর যদি ওই ফলাফল নেগেটিভ হয় তাহলে কোয়ান্টা বেড়ে আসতেছে। এখান থেকে আমাদের খুবই ইম্পর্টেন্ট, ওই মাইনাস চিহ্নের উপর নির্ভর করে আমরা এই সিদ্ধান্তটা দিচ্ছি, এবং এটা সার্বজনীন সিদ্ধান্ত। যখন শক্তি দিতে হয় তখন সেটা প্লাস, যখন শক্তি পাওয়া যায় তখন সেটা মাইনাস। এটা তাপগতি বিজ্ঞানের একেবারে প্রাথমিক স্বীকার্য। দিতে গেলে প্লাস, মানে কেউ যদি শক্তি পায়, তুমি যখন শক্তির দিক থেকে যখন নিজেকে যখন চিন্তা করবে, তখন নিজেকে পরমাণুর ভিতরে বসাবে, বসায় চিন্তা করবে যে শক্তিটা আমার কাছে আসতেছে না যাচ্ছে। যদি শক্তি আসে তাহলে সেটা হবে প্লাস, আর যদি শক্তি চলে যায় সেটা হবে মাইনাস। নিজেকে পরমাণুর ভিতরে বসিয়ে চিন্তা করতে হবে। এই হচ্ছে তোমাদের আজকের পড়া। এখানে কারো কোনো প্রশ্ন? প্লাস মাইনাস শোষণ নির্গমন বুঝলাম, যেখানে শোষণ সেখানে নির্গমন হয়, তার ব্যাখ্যাও আমরা দেখলাম, এবং আমাদের যে কোয়ান্টার হিসাব, এই স্তরের সাথে কি সম্পর্ক কোয়ান্টাগুলো আলোর, সেটাও আমরা বুঝলাম, এবং এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এটা আমাদের এখান থেকে অনেক প্রশ্ন হয়, এবং এই বিষয়গুলো আমরা মানে প্রথম শিক্ষণফল থেকে শুরু করে আজকে পর্যন্ত এই সকল বিষয় নিয়ে আমাদের কথাবার্তা হয়েছে। এইখানে এই ছবিটাতে কি হচ্ছে বলো, এটা এটা কোন সিরিজ? n2 থেকে n1 এ গেছে, কোন সিরিজ তৈরি হয়েছে? লাইম্যান সিরিজ। এটা কি শোষণ না নির্গমন হয়েছে? উপরে থেকে নিচে গেলে নির্গমন, আর নিচ থেকে উপরে গেলে নির্গমন। শোষণ। হ্যাঁ, গুড। আর এটাতে এই যে এখানে এখানে কোন সিরিজ তৈরি হয়েছে? মাউস বাবা দেখা যায়? সিরিজ। বামা সিরিজ, গুড। হ্যাঁ, এটা দৃশ্যমান অঞ্চলে না ইউভি অঞ্চলে? দৃশ্যমান অঞ্চল। হ্যাঁ, বামা সিরিজটা হাইড্রোজেনের জন্য বামা সিরিজটাই দৃশ্যমান অঞ্চলে, আর বাকি সব সিরিজ লাইম্যান হলো ইউভি, আর বাকিগুলো আইআর অঞ্চলে।